হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্ট। তো সিএসটি স্টুডেন্টের জন্য আজকে আমি একটা ভিডিও তো আমাদের বানিয়ে দিচ্ছি এবং এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। যারা সিএসটি আমাদের ইজি টু লার্নিংয়ে পড়ো বা যারা ইজি টু লার্নিংকে ফলো করো তারা এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা খুবই ডিটেল তোমাদেরকে একটা আইডিয়া দেবে অ্যাবাউট এআরপি, অ্যাবাউট ডেটা লিঙ্ক লেয়ার। সো ডেটা লিঙ্ক লেয়ার এবং এআরপি সম্বন্ধে যদি তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পেতে চাও, যদি এআরপি এবং ডেটা লিঙ্ক সম্বন্ধে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পেতে চাও, তাহলে তার জন্য কিন্তু ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই ভিডিওটা। তুমি দেখো, এই ভিডিওটা দেখো, লাস্ট অবধি তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে যে এআরপি কীভাবে কাজ করবে। এবং আমি চেষ্টা করেছি তোমাদেরকে সবথেকে বেস্ট ওয়েতে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে দেওয়ার। তো চলো স্টার্ট করা যাক আজকের সেশন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্ক লেয়ার, মানে যেটাকে কিনা ডেটা লিঙ্ক লেয়ার ডিজাইন এবং তার অ্যাড্রেসিংয়ের ব্যাপারে ডিটেল আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো চলো নেক্সট স্লাইড। বেসিক্যালি আমরা যেটা নিয়ে আজকে সবার প্রথমে আলোচনা করব সেটা কি স্যার? সেটা হচ্ছে স্যার আমাদের ডিজাইন ইস্যু ইন দ্য লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারের ডিজাইন ইস্যু যদি সম্বন্ধে বলা যায়, তাহলে ডেটা লিঙ্ক লেয়ারে বেসিক্যালি সবথেকে বড় যে ইস্যুটা আমরা দেখি সেটা হচ্ছে ফ্রেমিংয়ে। ফ্রেমিং মানে কি? ফ্রেমিং মানে হচ্ছে তোমার বেসিক্যালি ডিজাইন ইস্যু ইন দ্য লিঙ্ক লেয়ার, মানে ডেটা লিঙ্ক লেয়ারের ডিজাইন ইস্যুর মধ্যে সবার প্রথম পয়েন্ট হচ্ছে ফ্রেমিং। ফ্রেমিং মানে হচ্ছে একটা পার্টিকুলার প্যাকেটকে কি করা হয়, অনেকগুলো ছোট ছোট পার্টে ডিভাইড করা হয় ফর এরর ডিটেকশন অ্যান্ড সিনক্রোনাইজেশন। দিস ইজ কল্ড দ্য ফ্রেমিং। এবং এই ফ্রেমিং এর যে এই প্রসেসটা করতে গিয়ে কিন্তু অনেক সময় ডিজাইনিংয়ে ইস্যু ক্রিয়েট হয়ে থাকে। ঠিক আছে, তো মূলত তোমরা জেনে রাখো যে ডিজাইনিংয়ের যে ইস্যু বা ডিজাইন যে ইস্যুটা তোমাদের লজিক্যাল লিঙ্ক লেয়ার বা আমাদের ডেটা লিঙ্ক লেয়ারে হয়, সবার প্রথমে হচ্ছে ফ্রেমিং। সো ফ্রেমিংয়ের ব্যাপারে যদি জানতে হয় তাহলে সহজ ভাষায় আমরা এই ভিডিওতে বলবো যে ফ্রেমিং হচ্ছে কি। ফ্রেমিং হচ্ছে তোমার কোনো একটা পার্টিকুলার ফ্রেম বা কোনো একটা পার্টিকুলার প্যাকেটকে যখন অনেকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত করে দেওয়া হয়, ডিভাইড করা হয়, কেন? এরর ডিটেকশনের জন্য বা সিনক্রোনাইজেশনের জন্য। রিসিভার এবং সেন্ডার সাইডে আমাদের সিনক্রোনাইজেশন বা সেখানে প্যাকেটে কোনো রকম এরর জেনারেট হয়েছে কিনা সেটাকে ডিটেক্ট করার জন্য ফ্রেমিংটা আমরা তৈরি করি। এবং এই ফ্রেমিং প্রসেসে কিন্তু আমরা একটা ইস্যু দেখতে পাই। ঠিক আছে, এবং এই ফ্রেমগুলো বেসিক্যালি কেন, এই ফ্রেমিং প্রসেসটা কেন করা হয় স্যার? এই ফ্রেমিং প্রসেসটা এই কারণেই করা হয় যাতে কি না এনশিওর করা হয় যে কোনো রকম ডেটা যেন করাপ্টেড না হয়ে যায় বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার। ডেটা করাপ্টেড জিনিসটাকে বাউন্ডেড করার জন্য, ডেটা করাপশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ফ্রেমিং ইউজ করে থাকি। ঠিক আছে, নেক্সট যে পয়েন্ট আমরা আসবো সেটা হচ্ছে এরর কন্ট্রোল। এরর কন্ট্রোল বেসিক্যালি কি? এরর কন্ট্রোল বেসিক্যালি ডিটেক্ট করে এবং কারেক্ট করে এররগুলোকে। ডেটা ফ্রেম সাপোজ ধরা গেল রিসিভার থেকে সেন্ডার থেকে রিসিভারে কোনো একটা তোমরা প্যাকেট পাঠাচ্ছ বা কোনো একটা মেসেজ পাঠাচ্ছ, এবং এই প্যাকেট বা মেসেজ পাঠানোর সময় তোমাদের কোনো রকমভাবে এরর জেনারেট হয়েছে। তাহলে ওই এররটাকে তোমার আইডেন্টিফাই করা দরকার যে কী ধরনের এরর জেনারেট হয়েছে, এবং সেই এররটাকে আমরা ফার্দার কী করি, ফার্দার আমরা ডিটেকশনের পরে সেটাকে কারেক্ট করি। এবং কারেকশানের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রসেস ইউজ করি, যেমন তোমাদের সিআরসি, স্লাইকিক রিডান্ডেন্সি চেক, ঠিক আছে, হ্যামিং কোড, ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন ধরনের কোডিং টেকনিক আমরা ইউজ করি, যার দ্বারা আমরা কিন্তু ডিটেক্ট করি ডেটা প্যাকেটসে কোথায় কোন ধরনের এরর জেনারেট হয়েছে। এবং ওই পসিবল এররগুলোকে আমরা বেসিক্যালি কারেকশন করার চেষ্টা করি ডিউরিং ট্রান্সমিশন, ডিউরিং ডেটা প্যাকেট বা ডিউরিং ডেটা প্যাকেট সেন্ডিংয়ের সময় বা ডিউরিং তোমার ডেটা ট্রান্সমিশনের সময়। তাহলে ডিউরিং ডেটা ট্রান্সমিশনের সময় যদি কোনো রকমের এরর ডিটেক্ট হয়ে যায়, ঠিক আছে, ইভেন্ট প্যারিটি, অট প্যারিটি, বিভিন্ন ধরনের এরর জেনারেট হয়, এবং সেই সমস্ত এররগুলোকে ফার্স্ট অফ অল আমরা ডিটেক্ট করি ইউজিং সাইক্লিক রিডান্ডেন্সি চেক, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের কোডিং টেকনিক, হ্যামিং কোড, এরকম বিভিন্ন ধরনের কোডিং টেকনিকের মাধ্যমে সেই পসিবল যে এররগুলো আছে সেগুলোকে আমরা কারেকশন করার চেষ্টা করি ডিউরিং ট্রান্সমিশন। তো এটা হলো ডিজাইন ইস্যুর মধ্যে একটা সেকেন্ড পয়েন্ট, যেটা কিনা আমরা আলোচনা করলাম। থার্ড পয়েন্টে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটাকে বলা হয় ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল কি করে? সেটা কি হয়, কোনো একটা ধরো সেন্ডার, ঠিক আছে, অনেক ফাস্ট তোমার কি করছে, সেন্ড করে দিচ্ছে ডেটা। দেখো ধরা যাচ্ছে যে আমার একটা ডিভাইস, লেটসে আমার এটা একটা ডিভাইস, লেটসে এটা হচ্ছে আমার একটা ডিভাইস, জাস্ট আ সেকেন্ড, সো এটা হচ্ছে আমার একটা ডিভাইস এ, আর আমার ডিভাইস বি,
এবার ডিভাইস এর সাথে ডিভাইস বি এর কমিউনিকেশন হবে, কিন্তু ডিভাইসের আমি ধরলাম ডেটা রেট 10 Mbps, ওকে, বাট আমার ডিভাইস বি এর ডেটা রেট 8 Mbps। তাহলে কিন্তু ডেটা ট্রান্সফার রেট যেহেতু সমান নয়, প্রপারলি সিঙ্ক্রোনাইজেশন ক্রিয়েট হবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ডেটা তোমার কি হবে, তোমার লোডিং এফেক্ট ক্রিয়েট হয়ে যাবে নেটওয়ার্কে, মানে যেটাকে আমরা বলবো হচ্ছে কনজেশন ক্রিয়েট হতে পারে। মানে তোমার ডেটাটাকে ট্রান্সফার করছো, এমনই ডেটা ট্রান্সফার করছো এমন রেটে যেটা কিনা তোমার ডিভাইস বি হ্যান্ডেলই করতে পারছে না। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি বলতে পারছি যে আমার সেন্ডার অনেক ফাস্ট ডেটা সেন্ড করে দিচ্ছে, এবং বাট আমার রিসিভারের ডেটা রেট সেন্ডারের ডেটা রেটসের সাথে ম্যাচ করছে না বলে সেন্ডার কিন্তু স্লোলি ডেটাগুলোকে রিসিভ করবে, এবং ডিউরিং দিস পিরিয়ড তোমার কি হয়ে যাবে, নেটওয়ার্কে কিন্তু কনজেশন ক্রিয়েট হয়ে যাবে। কারণ তুমি যে ডেটা প্যাকেটগুলো পাঠাচ্ছ বা তুমি যে স্পিডে ডেটা রেটে তুমি ডেটা সেন্ড করছো, সেই ডেটাকে হ্যান্ডেল করার ক্যাপাবিলিটিই নেই ডিভাইস বি। তো ক্যাপাবিলিটির জন্য আমরা ক্যাপাবিলিটি ক্রিয়েট করার জন্য বা ক্যাপাবিলিটি এস্টাবলিশমেন্টের জন্য কিন্তু আমরা বেসিক্যালি কী করি, সিঙ্ক্রোনাইজেশন প্রসেসটা ইউজ করি, এবং সেখানে আমরা দুটো ডিভাইসকে আগে সেম ডেটা রেটসে নিয়ে আসার চেষ্টা করি, তবেই ডেটা ট্রান্সফার সম্ভব হবে। আদারওয়াইজ কিন্তু কনজেশন ক্রিয়েট হয়ে যেতে পারে, বা ডেটা তোমার অনেক বেশি ফাস্ট অনেক ডেটা সেন্ড করে দিল, কিন্তু ডিভাইস বি ডেটাকে অত ফাস্ট ডেটা অ্যাকসেপ্টই করতে পারলো না। তাহলে কী হলো, যে ডেটাগুলো অ্যাকসেপ্ট করলো না, ডিভাইস বি সেই ডেটাগুলোকে ড্রপ করবে, ঠিক আছে, ড্রপ করে দেবে রেস্ট অফ দ্য ডেটা। এবার যখনই রেস্ট অফ দ্য ডাটা আমার বা ডেটা আমার ড্রপ করে দেবে, তখন কি হবে, তখন ফার্দার কিন্তু ডিভাইসেকে আবারও রিট্রান্সমিট করতে হবে সেই ডেটাগুলো, যেটা একটা নেটওয়ার্ক ডিজাইনিং পার্সপেক্টিভে একেবারেই সহজ, মানে একটা ঠিকঠাক জিনিস নয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই জন্য আমরা ফ্লো কন্ট্রোল ব্যাপারটাকে আমরা কিন্তু খুব গুরুত্ব দেব। কারণ ফ্লো কন্ট্রোল এই যে ফার্স্ট যে সেন্ডার যে রিসিভারকে ডেটা সেন্ড করছে উইদাউট ফার্দার চেকিং কি ডেটা রেটস বিটুইন ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার, সেই জিনিসটাকে মেনটেন করার কাজই করবে, সেই জিনিসটাকে প্রিভেন্ট করার কাজ করবে হচ্ছে ফ্লো কন্ট্রোল। বিকজ ফ্লো কন্ট্রোল কিন্তু সেন্ডার এবং তোমার রিসিভারের মধ্যে ডেটা রেটসটাকে ম্যানেজ করার চেষ্টা করে এবং সিঙ্ক্রোনাইজেশনটাকে প্রপারলি করায়, যাতে কিনা ডিভাইসে যত ডেটা সেন্ড করছে সেই ডেটাগুলোকে ডিভাইস বি ফার্স্ট চান্সে যেন অ্যাকসেপ্ট করে দেয় উইদাউট এনি রিট্রান্সমিশন বা উইদাউট এনি ডেটা প্যাকেট ড্রপ, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হয় ফ্লো কন্ট্রোল। আচ্ছা, এবার আমরা সেই থার্ড পয়েন্ট হয়ে গেল, এবার আমরা ফোর্থ পয়েন্টে আসবো, যেটাকে বলা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল MAC, যাকে বলে ম্যাক। তো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বেসিক্যালি কী করে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বেসিক্যালি ডিটারমাইন করে যে আমরা কোন কমিউনিকেশন মিডিয়ামের মাধ্যমে কোন কোন ডিভাইসের মধ্যে আমরা কি কি ডেটা শেয়ার করছি। বেসিক্যালি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল কি করছে, রিজলভ করছে হাউ মাল্টিপল ডিভাইস শেয়ার দ্য সেম ট্রান্সমিশন মিডিয়া, ঠিক আছে। একটা মানে সে বেসিক্যালি ডিটারমাইন করে দিচ্ছে যে ডিভাইসগুলো কি করে সেম কমিউনিকেশন মিডিয়া ইউজ করে ডেটা শেয়ার করছে। এই জিনিসটাকে রিজলভ করার কাজ হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যেটাকে কিনা ম্যাক বলা হয়, ঠিক আছে। আর এই ফ্লো কন্ট্রোলের জন্য আমরা যে দুটো মেথড অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি, তোমরা সবাই দেখবে। এই ফ্লো কন্ট্রোলের জন্য ডেটা রেটসগুলোকে ম্যানেজ করার জন্য আমরা দু ধরনের বেসিক্যালি প্রোটোকল ইউজ করি। একটা হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল, একটা স্লাইডিং উইন্ডো। ভিডিও দেখবে, ভিডিওতে দেওয়া আছে স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল, আরেকটা হচ্ছে তোমার স্লাইডিং উইন্ডো। তাহলে স্লাইডিং উইন্ডো অ্যান্ড স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল, এর দ্বারা আমরা ফ্লো কন্ট্রোল ম্যানেজ করছি। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের কাজ হচ্ছে যে একটাই পার্টিকুলার কমিউনিকেশন মিডিয়াম দিয়ে ডিভাইসগুলো কী করে ডেটা শেয়ার করছে এবং সেটাকে রিজলভ করা বা সেটাকে ডিটারমাইন করার কাজ হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের কাজ। আর ডিজাইন ইস্যু বলতে লাস্ট যে পয়েন্টটা আমরা ডিসকাস করবো বা লাস্ট পয়েন্টটা যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার কি, আচ্ছা, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের জন্য যে প্রোটোকল বা যে ধরনের রুলসগুলো আমরা বেসিক্যালি মেনটেন করি সেগুলো একটু বলে নিই। যদি তোমার ইথারনেটের মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটি বা ইথারনেটের মাধ্যমে তোমরা এরকম ডেটা ট্রান্সফার করছো, তাহলে সেখানে আমরা CSMACD ইউজ করি, ঠিক আছে।
CSMA/CD। যদি তোমরা ইথারনেট ইউজ করছো না, তোমরা ওয়াইফাই ইউজ করছো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ইউজ করা হয় CSMA/CA। এগুলো নিয়ে সেপারেট ভিডিও তোমাদের যদি দরকার হয় অবশ্যই আমাকে জানাবে, আমাদের পেইড ব্যাচের গ্রুপ বা এমনি নর্মাল যে গ্রুপটা আছে, আমি অবশ্যই এটা নিয়ে তোমাদের বিস্তারিত আলাদা করে সেশন নিয়ে নেবো। তাই CSMA/CD এবং CSMA/CA এরা দুজন ডিফারেন্ট। যদি ইথারনেট ইউজ করো মিডিয়াম হিসাবে তাহলে CSMA/CD ইউজ হবে, আর যদি তুমি ওয়াইফাই ইউজ করো তাহলে তোমার CSMA/CA ইউজ হবে, ঠিক আছে। এছাড়াও তুমি ইউজ করতে পারো টোকেন পাসিং বলে একটা কনসেপ্ট, টোকেন পাসিং। তাহলে আমাদের মূলত মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এই যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল মানে এই যে কমিউনিকেশন মিডিয়ামের মধ্যে দিয়ে যে ডিভাইসগুলো যে ডেটা শেয়ার করছে সেটা কিভাবে করছে সেটাকে রিজলভ করার জন্য আমরা 3 রকম মিডিয়াম বা বিভিন্ন ধরনের আমরা ওয়েতে বিভিন্ন মোড অফ কমিউনিকেশন আমরা বিভিন্ন রকমের অ্যাপ্রোচ লাগাই। যদি আমরা যে ইথারনেট মোডে যদি এই কমিউনিকেশনটা এস্টাবলিশ হয় তাহলে আমরা সেখানে ডিটারমাইন করবো কি করে CSMA/CDর দ্বারা। যদি সেটা ওয়াইফাইয়ের মাধ্যমে যদি কমিউনিকেশন মিডিয়ামটা যদি ওয়াইফাইয়ের মাধ্যমে এস্টাবলিশ করানো হয় তাহলে আমরা CSMA/CA ইউজ করব। আর এছাড়াও আমাদের কাছে আরেকটা অপশন থাকে টোকেন পাসিং। তাহলে আমাদের 3 রকমের অপশনের মাধ্যমে কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি যে কিভাবে ডিভাইসগুলো বা কতগুলো ডিভাইস আমার এই কমিউনিকেশন মিডিয়ামে একটা সেম লিঙ্ক বা সেম তোমার কমিউনিকেশন মিডিয়াম ইউজ করে ডেটা ট্রান্সফার করছে। তো এটা হলো ব্যাপার। আর লাস্ট যে পয়েন্ট আমরা আসবো সেটা হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি বলতে কি বোঝায়? রিলায়েবিলিটি বলতে এটা একটা মেকানিজম, এটা একটা ওয়ান কাইন্ড অফ মেকানিজম যার দ্বারা আমরা কি করতে পারি, কোনো একটা প্যাকেট যদি লস্ট হয়ে যায়, আমি আগের দিনের ক্লাসেই বলছিলাম যে ধরো তোমাদের একটা পার্টিকুলার টাইম ফ্রেম আছে, তুমি একটা ডেটাকে পাঠাচ্ছ, তোমার একটা পার্টিকুলার টাইম ফ্রেম আছে, তাই না? এটা হচ্ছে তোমার কে সেন্ডার, এটা হচ্ছে কে রিসিভার। তুমি একটা পার্টিকুলার টাইম ফ্রেম আছে, তুমি এখান দিয়ে ডেটাটা পাঠালে, সিঙ্ক মেসেজটা পাঠালে, সিঙ্ক প্লাস অ্যাকনলেজমেন্টটা তোমার আসলো না, বা আসলো তো আসলো সেটা পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে এসে পৌঁছালো না, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ডেটা করাপশন বা ডেটা তোমার কি হয়ে যায়, ডেটা লস হয়ে যাওয়ার চান্স থাকে। ডেটা মিনস এখানে ফ্রেম লস্ট হয়ে যাওয়ার বা ফ্রেম করাপ্টেড হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য আমাকে কি করতে হয়, এই জন্য বারবার সেন্ডারকে বারবার রিট্রান্সমিট করতে হয় সেম প্যাকেট, যেটা একটা আনরিলায়েবল মেথড আমরা বলতে পারি। তো সেই জায়গাটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু ডিজাইনে খুব বেশি জোর দিই ডেটা লিঙ্ক লেয়ারে, যাতে কিনা এই জিনিসটা বারংবার না ঘটে, যাতে কিনা আমাদের সেন্টার সাইডে বারংবার প্যাকেট ড্রপ করতে না হয় এবং রিসিভার সাইডে বারংবার প্যাকেট ড্রপ করতে না হয় এবং সেন্টার সাইডকে বারংবার আমাদের ডেটা প্যাকেটকে বা পার্টিকুলার ফ্রেমকে সেন্ড না করতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কিন্তু এই জায়গাটাতে খুব বেশি গুরুত্ব দেব এবং এটা কি করবে, ইটস প্রোভাইডস কি তোমার কি করবে বলো, এইভাবে না বলতে পারি, প্রোভাইডস মেকানিজম ফর রিট্রান্সমিশন ইফ আ ফ্রেম অর পার্টিকুলার প্যাকেট ইজ লস্ট অর করাপ্টেড, এইভাবে লিখতে পারো। তো এই ক্ষেত্রে আমরা নর্মালি এখন আর ইথারনেট ইউজ করি না, কোথাও আমরা এখন আর ইউজ করি না, কারণ ইথারনেট অনেক আনরিলায়েবল একটা মেথড, যেখানে এই সমস্যাটা বারংবার হতো। প্রিভিয়াসলি আমরা সমস্ত কিছু ইথারনেট কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু করতাম, এবং সেখানে আমরা এই জিনিসটা দেখেছিলাম যে সেখানে আনরিলায়েবল, সেটা মানে প্রচুর পরিমাণে প্যাকেট ড্রপ হচ্ছে এবং প্রচুরবার আমাদের কিন্তু রিট্রান্সমিট করতে হচ্ছে সেম প্যাকেট বা সেম ফ্রেমকে। তো সেই জিনিসটাকে মানে ইথারনেটের যদি ওয়েতে যদি ইথারনেট টেকনোলজির মাধ্যমে যদি তুমি করতে চাও তাহলে তোমার কোনো গ্যারেন্টি নেই আদৌ তোমার প্যাকেটটা তোমার প্রপারলি রিসিভারের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না। এই জন্য এই ইথারনেটকে একটা আনরিলায়েবল তোমার মোড অফ কমিউনিকেশন বলা হয়, যেটা এখন নাওয়াডেজ আমরা আর ইউজ করি না, ঠিক আছে। তো এটা একটু মাথায় রেখো। তো ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। তাহলে এটা আমরা প্রথম আজকে এই সেশনে আমরা দেখে নিলাম যে কি কি আছে এবং ডিজাইন ইস্যু রিলেটেড কি কি জিনিস হয়। তো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো আমার মনে হয় তোমাদের জানা উচিত, তাই জন্য আমরা বললাম। সরি, এইটা একটুখানি ছবিটা একটুখানি কেটে গেছে, ঠিক আছে। এই ছবিটা বেসিক্যালি ইথারনেট কেবেলেরই। এক সেকেন্ড দাঁড়াও, আমি এটা ঠিক করার চেষ্টা করি। ছবিটা অ্যাকচুয়ালি না একটুখানি সমস্যা হয়ে গেছিলো। চলো এবার আমরা ছবিটাকে প্রপারলি দেখতে পাবো। চলো তাহলে এবার আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইথারনেট। সো ইথারনেট কি? ইথারনেট সাধারণত ইথারনেট যদি আমরা ইথারনেটের কথা বলি
তাহলে ইথারনেট হচ্ছে সবথেকে পুরনো কমিউনিকেশন মিডিয়াম বা কমিউনিকেশন ওয়ে, ঠিক আছে। তো ইথারনেট মোস্টলি আমরা ইউজ করে থাকি ল্যান্ড টেকনোলজির জন্য, এবং এটা বেসিক্যালি ম্যাক অ্যাড্রেসকে ইউজ করে নেটওয়ার্কের ডিভাইসগুলোকে আইডেন্টিফাই করার জন্য। এবং তোমরা ইথারনেট সম্বন্ধে পড়েছো, ইথারনেটে যে স্পিডগুলো সাপোর্ট করে সেটা হচ্ছে 100 Mbps, 1 Gbps আর 10 Gbps। তো এই 3 ধরনের স্পিড ডেটা রেটস আমরা বা স্পিড যেটাকে বলে সেটা আমরা দেখে থাকতে পারি। তা ইথারনেট দেখো এই ছবিটা দেখো ভালো করে, এখানে টুইস্টেড পেয়ার কেবিল দিয়ে যে তোমাদের ল্যাবে যে কম্পিউটারের যে কানেকশানগুলো করা হয় সে বা ল্যান্ড কানেকশান, নর্মালি যেটা বলতে গেলে ল্যান্ড কানেকশান বা ল্যান্ড টেকনোলজি যেখানে ইউজ হয় সেখানে ইথারনেট ইউজ করা হয়। যদিও বা এখন ইথারনেট ইউজ করা হচ্ছে না, তবুও আমি বলছি যে কোনো ল্যান্ড টেকনোলজিতে কিন্তু মোস্ট ওয়াইডলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইথারনেট। আর ইথারনেট কী করে, ম্যাক অ্যাড্রেসের সাহায্য নেয়, ম্যাক অ্যাড্রেসের সাহায্য নিয়ে নেটওয়ার্কে আইডেন্টিফাই করে কতগুলো ডিভাইস কানেক্টেড এবং কোন ডিভাইস থেকে ডেটা প্যাকেট কোথায় যাচ্ছে। এবং ইথারনেটে সাধারণত যে ডেটা রেটসগুলো সাপোর্ট করে সেটা আমরা দেখতেই পাচ্ছি 100 Mbps, 1 Gbps অ্যান্ড 10 Gbps। এবং এই ইথারনেট যে অপারেটিং মোডে কাজ করে সেটা আমি আগেও বলেছিলাম, সেটাকে CSMA/CD বলে, যেটাকে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন বলা হয়। এটা একটা টেকনিক যার মাধ্যমে আমরা ওই ডিভাইসগুলোকে আইডেন্টিফাই করছি এবং প্যাকেট এবং ডেটা ফ্রেম ট্রান্সফার করার ওই প্রসেসটাকে হ্যান্ডেল করছি। তো এটা হলো ইথারনেট, ঠিক আছে। আমরা কুইক ওভারভিউ নেব প্রত্যেকটাতে। এবার আমরা আসবো ওয়াইফাই মানে কি, ওয়্যারলেস ফিডেলিটি, ঠিক আছে। ওয়াইফাই হচ্ছে এখন আমরা বলতে গেলে ওয়াইফাই হচ্ছে একদম লেটেস্ট ল্যান্ড বেস IEEE 802.11 স্ট্যান্ডার্ড, ঠিক আছে, যেটা মূলত আমরা ব্যবহার করছি, ঠিক আছে। ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি যেটাকে বলে, যেটা কিনা IEEE 802.11 স্ট্যান্ডার্ড ফলো করে চলে, যেটাকে আমরা সহজে আরেক ভাষাও বলতে পারি ওয়্যারলেস ল্যান, যেটা আমাদের হোম, অফিস, পাবলিক হটস্পটে ইউজ করা হয়, যেমন রেলওয়ে স্টেশনে ইউজ করা হচ্ছে আজকাল, এয়ারপোর্টে ইউজ করা হচ্ছে, কফি শপ, রেস্টুরেন্টে ইউজ করা হচ্ছে, তোমরা তোমাদের হোমে ইউজ করছো, অফিসে আজকাল ইউজ করা হচ্ছে। তো ওয়্যারলেস ল্যান আমরা বুঝতেই পারছি IEEE স্ট্যান্ডার্ড 802.11কে ফলো করছে। এবং এটা কিভাবে ডেটা ট্রান্সফার করে, এটা মূলত রেডিও ওয়েভ, দেখতেই পাচ্ছ এই ছবিতে তোমরা, এটা হচ্ছে ইন্টারনেটের সাথে আমরা এখানে বেসিক্যালি একটা তোমার রিপিটার বা বলতে পারো এইরকম কোনো একটা মোডেম এগুলো কানেক্ট করেছি, যার সাথে আমাদের একটা ওয়াইফাই কানেক্টেড আছে। এবং এই ওয়াইফাইয়ের সাথে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের এন্ড পয়েন্ট ডিভাইসেস কানেক্টেড আছে, রাইট। যেখানে আমরা এন্ড পয়েন্ট ডিভাইস বলতে আমরা কি বলতে পারি, আমাদের ল্যাপটপ বলতে পারি, আমাদের মোবাইল বলতে পারি, ট্যাবলেট বলতে পারি, ডেস্কটপ বলতে পারি, বা আমাদের একটা প্রিন্টারও বলতে পারি, রাইট। তো এই সমস্ত যে এন্ড পয়েন্ট ডিভাইসগুলো আছে সেটা কিন্তু তোমার এই রাউটারের সাথে কানেক্টেড, যেই রাউটারটা বেসিক্যালি ওয়্যারলেস কমিউনিকেশন করছে বিটুইন দিস ডিভাইস, কারেক্ট। তো এই যে কমিউনিকেশন করছে, এই কমিউনিকেশনের জন্য তারা মূলত রেডিও ওয়েভস ইউজ করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়্যারলেস ল্যানে আমরা যে কমিউনিকেশনগুলো করে থাকি বা ডেটা ট্রান্সফারগুলো করে থাকি সেগুলো সব কিছুই কিন্তু রেডিও ওয়েভসের মাধ্যমে হয়। সিকিউরিটি পার্সপেক্টিভে আমরা বলতে পারি এখানে আমাদের যে প্রোটোকলগুলো ইউজ করা হয় সিকিউরিটি পার্সপেক্টিভে মানে তোমার ওয়্যারলেস ল্যানে, সেইটা হচ্ছে WPA2, WPA3। আগেও বলেছি এই তিনটে প্রোটোকল খুব গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে সিকিউরিটি প্রোটোকল। এই তিনটে প্রোটোকল মূলত আমরা ওয়্যারলেস ল্যানে ব্যবহার করি ডিউরিং ডেটা ট্রান্সমিশন। এই সমস্ত প্রোটোকলগুলো কি করে, ডেটাকে এনক্রিপ্টেড করে দেয়, ঠিক আছে, যাতে ডেটা ব্রিচ না হয়। এই সমস্ত বিভিন্ন কারণে আমরা এই তিনটে প্রোটোকলকে ব্যবহার করে থাকি। তোমরা এই জিনিসগুলো, এই WAP2, WAP3 এগুলো তোমরা অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কের নেক্সট সেমিস্টারে তোমরা পড়তে চলেছো ডিটেলসে। জাস্ট এখন এইটুকুনি জেনে রাখো যে ওয়্যারলেস ল্যানে আমরা মূলত 3 ধরনের সিকিউরিটি প্রোটোকল ইউজ করি ফর ডেটা ট্রান্সমিশন। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডের দিকে যাই। খুব কুইক ওভারভিউ দেবো, বাট যেইটুকুনি লাগবে সেইটুকুনি ওভারভিউ দেবো। চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট। চলো আমরা নেক্সট দেখে নিচ্ছি। নেক্সট আমরা ব্লুটুথের যদি কথা বলি, ব্লুটুথ হচ্ছে আমাদের একটা শর্ট রেঞ্জ কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়, যার রেঞ্জ আপ টু 100 মিটারও নয়, আরও কম 100 মিটারে। তো শর্ট রেঞ্জে যদি আমরা ওয়্যারলেস কমিউনিকেশন করতে চাই, শর্ট রেঞ্জ ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য আমরা ব্লুটুথ ইউজ করি। আর ব্লুটুথ সাধারণত তোমার IEEE 802.15.1 স্ট্যান্ডার্ড ফলো করে। তাহলে ব্লুটুথ কি হলো, ব্লুটুথ IEEE 802.15.1 স্ট্যান্ডার্ড ফলো করে। এটা একটা শর্ট রেঞ্জ ওয়্যারলেস কমিউনিকেশন স্ট্যান্ডার্ড
যেটা মেনটেন করে আমাদের ব্লুটুথ কমিউনিকেট করে এবং ডেটা ট্রান্সফার করে। এবং আপ টু রেঞ্জ ধরো আপ টু 100 মিটার, 100 মিটারও নয়, তুমি ধরতে পারো 50 মিটার, ম্যাক্স টু ম্যাক্স 50 to 60 মিটার রেঞ্জে, মানে আমি যদি বলি খুব ভালো, তাহলে ম্যাক্সিমাম 50 to 60 মিটার রেঞ্জে তুমি যখন কমিউনিকেশন করবে তখন তুমি ব্লুটুথ কমিউনিকেশন, ব্লুটুথ টেকনোলজির মাধ্যমে কমিউনিকেশন করবে। তো এটা বেসিক্যালি কি করে, এটা বেসিক্যালি এটার দ্বারা বেসিক্যালি আমরা কিবোর্ড, হেডফোন, মাউস, ওয়্যারলেস মাউস এগুলোকে কানেক্ট করতে হেল্প করি, তাই না? ব্লুটুথ মানে আমরা ব্লুটুথ যে টেকনোলজি তার দ্বারা আমরা কি করি, ওয়্যারলেস মাউস কানেক্ট করছি আজকালকার দিনে, ওয়্যারলেস কিবোর্ড কানেক্ট করছি আমরা, তারপর হচ্ছে কি ব্লুটুথ হেডফোন কানেক্ট করছি, তাই না? তাহলে এগুলো বেসিক্যালি আইডিয়াল ফর বিভিন্ন ধরনের পেরিফেরাল কানেক্ট করার জন্য, ঠিক আছে? এবং আমাদের ব্লুটুথ টেকনোলজিটা মূলত 2.4 গিগাহার্জ ISM ব্যান্ড, ফ্রিকোয়েন্সি ব্যান্ড, মানে যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে, অনেকগুলো ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে, বুঝেছো তো? তা সেগুলোও তোমরা পরের সেমিস্টারে পড়বে যে 802.15.1 আলাদা একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে, 802. তোমার 11 ফ্যামিলি আলাদা একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে। তো 2.4 গিগাহার্জ ISM ব্যান্ডের বেসিক্যালি আমাদের ব্লুটুথ টেকনোলজিটা অপারেট করে থাকে। এবং এটা মেনলি ব্যবহার করা হয়, এটা কেন ব্যবহার করা হয়, বিকজ এই ডিভাইসগুলো খুবই কি হয়, পাওয়ার এফিশিয়েন্ট ডিভাইস হয়, ঠিক আছে? তো এটা বেসিক্যালি কোথায় ইউজ করা হয়, স্মল নেটওয়ার্কের জন্য, যেটাকে পিকোনেটস বলে। তো এটা বেসিক্যালি স্মল তোমার নেটওয়ার্কে সাপোর্ট করার জন্য ব্যবহার করা হয়। তাহলে ব্লুটুথ টেকনোলজি খুবই স্মল নেটওয়ার্কে সাপোর্ট করার জন্য এবং মূলত পেরিফেরালগুলোকে কানেক্ট করার জন্য ওয়্যারলেস কমিউনিকেশন মোডের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। আইডিয়াল এটাই হচ্ছে ব্লুটুথটা, আইডিয়াল হচ্ছে এই দুটো কেসের জন্য, ঠিক আছে? তাহলে ব্লুটুথ টেকনোলজি সম্বন্ধেও আমরা জেনে গেলাম। এগুলো দিয়ে শর্ট নোট আসতে পারে, তো এই পয়েন্টগুলো লিখে আসবে পরীক্ষাতে, হ্যাঁ, ফুল মার্ক যদি পেতে চাও। লিঙ্ক লেয়ার অ্যাড্রেসিংটা কি জিনিস স্যার? লিঙ্ক লেয়ার অ্যাড্রেসিংটা কিন্তু খুবই উল্লেখযোগ্য, কারণ এইটা বেসিক্যালি বোঝায় যে কোন ডিভাইসগুলো কোন লোকাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড, বা সেগুলো আদেও সেম লোকাল নেটওয়ার্কের মধ্যে বিলং করছে কি করছে না। তাহলে লিঙ্ক লেয়ার অ্যাড্রেসিং মূলত ইউজ করা হয় টু আইডেন্টিফাই দ্য ডিভাইস অন দ্য সেম লোকাল নেটওয়ার্ক। সেম লোকাল নেটওয়ার্কের মধ্যে যখন বিভিন্ন ধরনের ডিভাইসগুলোকে আইডেন্টিফাই করতে চাইবো আমরা, তখন কোন ডিভাইসটা থেকে ডেটা প্যাকেটটা আসছে বা কোন ডিভাইসের কাছে ডেটা প্যাকেট যাচ্ছে, তাহলে আগে তো ডেস্টিনেশন এবং সোর্সকে আইডেন্টিফাই করতে হবে। তো সেই আইডেন্টিফিকেশনের জন্য আমরা লিঙ্ক লেয়ার অ্যাড্রেসিং ইউজ করে থাকি। এবং লিঙ্ক লেয়ার অ্যাড্রেসিংয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রোটোকল বা বলতে পারো অ্যাড্রেসিং মোড ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেসিং। তো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস মূলত 48 বিটের হয়, যেটা হেক্সাডেসিমেল ফরম্যাটে থাকে, আগেও আমরা দেখিয়েছি। এবং এটা বেসিক্যালি যে ম্যানুফ্যাকচারাররা বানায়, এবং সেটা এমনভাবেই বানানো হয় যেটা কিনা গ্লোবালি ইউনিক থাকতে হবে। এবং এটা বেসিক্যালি কি করে, এটা বেসিক্যালি হেল্প করে ডেটাকে ডেলিভার করতে ডেটা লিঙ্ক লেয়ারের মাধ্যমে, বা ডেটা লিঙ্ক লেয়ারে ডেটাকে এফিশিয়েন্ট ওয়েতে ডেলিভার করতে হেল্প করে। তাহলে এটা তিনটে কাজ লিঙ্ক লেয়ার অ্যাড্রেসিংয়ের, তিনটে মূলত ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখলাম, যে সেম লোকাল নেটওয়ার্কের মধ্যে কোনো একটা পার্টিকুলার ডিভাইসকে আইডেন্টিফাই করতে ব্যবহার করা হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে যে মোস্ট কমন যে অ্যাড্রেসিং মোডটা ইউজ করা হয় সেটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেসিং মোড, যেটা কিনা একটা 48 বিটের তোমার স্ট্রাকচার হেক্সাডেসিমেল ফরম্যাটে লেখা হয়, এবং যেটা কিনা বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানি বানায়, এবং যে বানানোর পরে যে 48 বিট অ্যাসাইন করা হয় সেটা গ্লোবালি ইউনিক থাকে। এবং এটা বেসিক্যালি এসেন্সিয়াল কেন, ডেটা ডেলিভারির জন্য অ্যাট দ্য ডেটা লিঙ্ক লেয়ার, ঠিক আছে? তো এটা আমরা বুঝতে পারলাম, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছি, তোমরা শুনতে থাকো। এবং এটা বেসিক্যালি কোথায় অ্যাসাইন করে, কারা বানায় স্যার, কোথায় অ্যাসাইন করা হয়? এটা বেসিক্যালি বানানো হয় হচ্ছে তোমার এটা এই অ্যাড্রেসটা কোথায় দেওয়া থাকে কম্পিউটারে, মনে রাখো তোমাদের কম্পিউটারের মাদারবোর্ডের মধ্যে ইনবিল্ট অথবা তোমাদের বাইরে থেকে কানেক্ট করতে একটা নেটওয়ার্ক ডিভাইস যার নাম হচ্ছে NIC কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওই ইন্টারফেস কার্ডের মধ্যে এই ইউনিক 48 বিট আইডেন্টিফায়ারটা অ্যাসাইন করে দেওয়া থাকে, এবং সেটা গ্লোবালি ইউনিক হয়, ঠিক আছে? কেমন হয় এর 48 বিট স্ট্রাকচারটা, আমি ফর অ্যান এক্সাম্পল তোমাদের একটা দেখাচ্ছি। 00.1A.2B.CC.4D.5, ঠিক আছে? এইভাবে তোমাদের বেসিক্যালি 48 বিট হেক্সাডেসিমেল ফরম্যাটে কিন্তু অ্যাসাইন করা থাকে। এবং যে ফার্স্ট তিনটে যে বিট দেখতে পাচ্ছ, আগেও ক্লাসে বহুবার বলেছি, ফার্স্ট তিনটে যে বিট দেখতে পাচ্ছ, এই ফার্স্ট তিনটে বিট মূলত তোমাদের ইউজ করা হয়
তোমার অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফায়ার হিসাবে, এটাকে বলা হয় OUI। এই জন্যই তোমরা ইজি টু লার্নিংয়ে পড়তে এসছো ভাই। কেন তোমরা ইজি টু লার্নিংয়ে পড়তে এসছো? কারণ এইভাবে তোমাদেরকে অন্য কোথাও কম্পিউটার নেটওয়ার্ক পড়াবে না। ইভেন কম্পিউটার নেটওয়ার্ক না, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, জাভা, যা যা আছে এই সেমিস্টারে প্রত্যেকটা জিনিস এইভাবে তোমাদেরকে এই ওয়েস্ট বেঙ্গলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি CST-তে কোথাও পড়াবে না। OUI মিনস কি? OUI মিনস অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফায়ার। অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফায়ার, অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফায়ার OUI, এই তিনটে ফার্স্ট থ্রি বিটস নয়, নট বিটস, বাইটস। ফার্স্ট থ্রি বাইটস আর ডেডিকেটেডলি অ্যাসাইন বাই দ্য ম্যানুফ্যাকচারার। ওকে, তাহলে আমি লিখতেই পারি ফার্স্ট থ্রি বাইটস আর ডেডিকেটলি, ঠিক আছে, হাতে লেখা একটু বাজে, সরি, assigned by the manufacturer. Okay, first three bytes are dedicatedly assigned by the manufacturer. Clear? মাথায় রাখবে। চলো নেক্সট আমরা যাই। লিঙ্ক ক্লিয়ার অ্যাড্রেসিংটার মানে তোমরা বুঝতে পারলে কি ইউজ করা হয়, কি কোনটা কি না কি, ঠিক আছে। চলো নেক্সট যাওয়া যাক তাহলে। নেক্সট okay, তো এই পেজটা একটু দেখে নাও। ইউনিকাস্ট বিভিন্ন ধরনের টাইপস অফ লিঙ্ক ক্লিয়ার অ্যাড্রেসিং আছে, তার মধ্যে একটা আমরা বিস্তারিত দেখবো পরের ছবিগুলো। একটা হচ্ছে তোমার কি, একটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট, যেটা কিনা একটা সিঙ্গেল এবং ইউনিক রেসিপেন্টের জন্যই আইডেন্টিফাই করা হয়। ইউনিকাস্ট মানে কি, যখন আমরা একটা সিঙ্গেল রেসিপেন্ট বা ইউনিক একটা রেসিপেন্টকে আমরা কোনো ডেটা বা একটা ডেটা প্যাকেটকে সেন্ড করছি এবং আইডেন্টিফাই করছি কোনো একটা লোকাল নেটওয়ার্কের মধ্যে, তখন সেটাকে ইউনিকাস্ট অ্যাড্রেসিং বলা হয়। মাল্টিকাস্ট অ্যাড্রেসিং মানে যখন ডেটা প্যাকেটকে তুমি একটা গ্রুপ অফ ডিভাইসের মধ্যে সেন্ড করছো বা একটা লোকাল নেটওয়ার্কের মধ্যে গ্রুপ অফ ডিভাইসকে ফার্স্ট আইডেন্টিফাই করছো এবং সেই আইডেন্টিফাইড ডিভাইসগুলোকে তুমি অ্যাজ এ গ্রুপ হিসাবে ইন্ডিকেট করছো বা গ্রুপ হিসাবে অ্যাসাইন করছো, করে সেখানে তুমি একটা পার্টিকুলারলি কোনো ডেটাকে ব্রডকাস্ট করছো, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট মানে হচ্ছে কি হলো, নেটওয়ার্কে থাকা, ধরো তোমার নেটওয়ার্কে প্রায় অলমোস্ট 200 নাম্বারস অফ ডিভাইসেস বা হোস্ট কানেক্টেড আছে এবং 200 নাম্বার অফ ডিভাইস বা হোস্টকে তুমি একটা সেম মেসেজ পাঠাবে। ফর অ্যান এক্সাম্পল, আমি আমার কোম্পানিতে সবাইকে এবার জানাচ্ছি যে আমার কোম্পানিতে থাকা সব এমপ্লয়িকে আমি এবছর ডবল হাইক দিচ্ছি। তাহলে এখানে 200 এমপ্লয়ি আমার কোম্পানিতে রয়েছে এবং 200 এমপ্লয়ের মেশিন একটা মানে আমাদের কোম্পানির নেটওয়ার্কে কানেক্টেড। তাহলে এইখানে আমি যখন ডেটাটা পাঠাবো সেটা ব্রডকাস্ট মোডে পাঠাবো, কারণ আমি 200 এমপ্লয়িকেই কিন্তু হাইক দিচ্ছি, এখানে ডবল, এখানে কিন্তু কোনো পার্সিয়ালিটি করছি না। তাহলে সেই ক্ষেত্রে আমি যে মেসেজটা পাঠাবো সেই মেসেজটা 200 নাম্বার অফ হোস্টের কাছেই পৌঁছানো দরকার। তাহলে আমি সেটাকে কোন মোডে পাঠাবো? তো যখন আমরা কিন্তু ব্রডকাস্টিং, যে লিঙ্ক ক্লিয়ার অ্যাড্রেসিংয়ের মধ্যে যে ব্রডকাস্ট ক্লাসিফিকেশনটা আছে সেটার মাধ্যমে পাঠাবো, কারণ আমরা যে ডেটাটা পাঠাচ্ছি সেটা ব্রডকাস্ট হচ্ছে, সেন্ড টু অল ডিভাইসেস অন দ্য নেটওয়ার্ক। এবার ধরা গেল আমার এই 200খানা হোস্টের মধ্যে আমার 20টা হোস্ট ডেডিকেটেডলি ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করে, বা আমরা ধরলাম টেকনিক্যাল টিম। তাহলে আমরা যখন টেকনিক্যাল রিলেটেড কোনো ডিসকাশন করব বা টেকনিক্যাল কোনো ডকুমেন্টেশন শেয়ার করব, তখন কিন্তু আমরা ওই পার্টিকুলার সেট অফ তোমার হোস্টকেই শুধুমাত্র সেন্ড করব ওই কনফিডেন্সিয়াল ডেটা। আমি ডেফিনেটলি ম্যানেজমেন্ট টিম বা মার্কেটিং টিমকে পাঠাবো না। তাহলে আমার 200টা ডিভাইস আছে, ধরো লেটসে আমার কাছে 200খানা হোস্ট আছে এবং এই 200খানা হোস্টের মধ্যে আমার 20 থেকে 30টা হোস্ট হচ্ছে ডেডিকেটলি আমার টেকনিক্যাল কাজ করে। আমি বাকি 30টা আমার হোস্ট ধরো ডেডিকেটলি আমার সাপ্লাই চেন ম্যানেজমেন্টে কাজ করে, 30 আমার আরও 30 আমার ধরো তোমার
মার্কেটিংয়ে কাজ করে, আমি ডেফিনেটলি মার্কেটিংয়ের 30 জনকেও আমি নিশ্চয়ই টেকনিক্যাল কনফিডেন্সিয়াল ডকুমেন্টস শেয়ার করবো না। আমি কিন্তু এই 20 থেকে 30টা যে হোস্ট আছে যারা ডেডিকেটেডলি টেকনিক্যাল ওয়ার্ক করছে, টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করছে, তাদের ওই গ্রুপ থেকেই কিন্তু আমি ওই টেকনিক্যাল কনফিডেন্সিয়াল ডেটাটা শেয়ার করবো। তা সেটা যখন করা হয় সেটা তখন মাল্টিকাস্ট মোডে করা হয়, যেখানে আমরা গ্রুপ অফ ডিভাইসকে প্রথমে আইডেন্টিফাই করি কোনো একটা লোকাল নেটওয়ার্কে এবং তাদেরকেই ওই পার্টিকুলারলি কনফিডেন্সিয়াল ডেটাটাকে সেন্ড করি। আর ইউনিকাস্ট হচ্ছে ধরো আমার কোনো একটা এমপ্লয়ির সাথে কোনো একটা পার্টিকুলারলি ডিসকাশন হবে 1 to 1, তাহলে আমি যখন তাকে ডিসকাশন করবো এবং তার সাথে যখন আমি মেল চ্যানেল কমিউনিকেট করবো বা বিভিন্ন ধরনের কমিউনিকেশন মোডে কমিউনিকেট করবো, তখন কিন্তু শুধু ইউনিকাস্ট হবে, কারণ 1 to 1 ডিসকাশন হচ্ছে, 1 to 1 আমি ডেটা সেন্ড করছি, বাকিরা কিন্তু কেউ জানে না সেই ডেটাগুলো কী এবং সেখানে কী আলোচনা হচ্ছে। তো এটা হচ্ছে ইউনিকাস্ট মোড ডে কমিউনিকেশন। মানে ধরো লেটসে তোমার সাথে আমি 1 to 1 কমিউনিকেট করছি হোয়াটসঅ্যাপ চ্যাটে, সেটা হচ্ছে তোমার ইউনিকাস্ট। এবার ধরো তোমরা এই সিএসটি গ্রুপে আসো এবং এই সিএসটি গ্রুপটা তোমাদের জন্য ডেডিকেটেডলি বানানো। আমাদের কাছে ধরো টোটাল 1200খানা স্টুডেন্ট আছে, আমি বলছি ফর অ্যান এক্সাম্পল সব স্ট্রিম মিলিয়ে এই 1200খানা স্টুডেন্ট আছে। আমরা যদি এখন একটা কোনো অফার দিই, আমরা যদি এখন বলি যে সমস্ত কোর্সের প্রাইস ড্রপ করে 50% করে দেওয়া হয়েছে, প্রাইস ড্রপ করে 50% করে দেওয়া হয়েছে, তাহলে আমরা কোন মোডে কাজ করব, কোন মোডে ডেটা পাঠাবো? মাল্টিকাস্ট। কারণ আমি আমাদের 1200 স্টুডেন্টের কাছেই কিন্তু এই ইনফরমেশনটা পৌঁছাতে চলেছি যে প্রাইস ড্রপ হয়ে গেছে 50%, সবাই অ্যাডমিশন নাও। এবার আমি শুধুমাত্র সিএসটি স্টুডেন্টের কাছে, সিএসটি স্টুডেন্টের জন্য আমি শুধুমাত্র অফারটা দিচ্ছি যে 50% অফ অনলি ফর সিএসটি স্টুডেন্ট। তাহলে সিএসটি স্টুডেন্টের যে গ্রুপ আছে সেখানেই কিন্তু আমি পার্টিকুলারলি আমার মেসেজটাকে সেন্ড করব, বাকি কোনো গ্রুপে কিন্তু সেই মেসেজ যাবে না। এবার আমি ধরলাম কোনো একটা সিএসটি স্টুডেন্টের সাথে আমি পার্সোনালি কেরিয়ার রিলেটেড কোনো গাইডেন্স প্রোভাইড করছি, সেখানে কিন্তু আমরা ইউনিকাস্ট মোডে করব, কারণ সেটা সেই কেরিয়ার গাইডেন্সটা অনলি ফর ডেডিকেটেড সেই ইউজার বা সেই পার্টিকুলার তোমার পার্সন, ঠিক আছে? অন্য কারোর সাথে সেইটা নিয়ে ডিসকাশন করার ব্যাপার নেই, কারণ সেটা খুবই কনফিডেন্সিয়াল। তো সেক্ষেত্রে আমরা ইউনিকাস্ট করব, সেখানে আমরা একটা সিঙ্গেল বা ইউনিক রেসিপিয়েন্টকে আইডেন্টিফাই করবো এবং তার মধ্যে ডেটা কমিউনিকেশন করবো। তো দিস আর সাম লিঙ্ক ক্লিয়ার অ্যাড্রেসিং, ঠিক আছে, যেটা তোমাদের অবশ্যই জানা উচিত এবং আশা করছি এই কনসেপ্টটার পরে আর কোনো তোমাদের ডাউট থাকবে না, ঠিক আছে? তো চলো আমরা যাচ্ছি নেক্সট স্লাইডে। এবার আমরা যেটা জানবো বা যেটা আমরা দেখবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের মনে হয়, ঠিক আছে? আমরা যে গুরুত্বপূর্ণ টপিকে যাচ্ছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। চলো আমরা দেখে নিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। ওকে, না এখানে একটুখানি গন্ডগোল আছে, এটা প্রপারলি না হয়নি, একটু দাঁড়াও, ক্যান্সেল করছি। হ্যাঁ ঠিক আছে, দেখো এটা একটু ছোট করতে হবে। চলো তোমাদের জন্য আজকে আমাদের এই সেশনের এই ভিডিওটা আমরা স্টার্ট করব। তার আগে আমরা জেনে নিই যে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল কি, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, যেটাকে কিনা আমরা সহজে বলতে পারি বা এআরপি। সো এই এআরপি প্রোটোকলটা মূলত ইউজ করা হয় তোমার ডেটা লিঙ্ক লেয়ারে, যেখানে কিনা আমরা ম্যাক অ্যাড্রেসের সাহায্য নিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার আননোন আইপি অ্যাড্রেসকে রিজলভ করি। সো দ্য পারপাস কি? দ্য পারপাস হচ্ছে রিজলভ আইপি অ্যাড্রেসেস টু ম্যাক অ্যাড্রেস উইদিন আ লোকাল নেটওয়ার্ক। তো আইপি অ্যাড্রেসের মানে ম্যাক অ্যাড্রেসের সাহায্য নিয়ে বা ম্যাক অ্যাড্রেসের দ্বারা আইপি অ্যাড্রেসকে রিজলভ করা কোনো একটা লোকাল নেটওয়ার্কের মধ্যে আমরা কিন্তু এই অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলের দ্বারাই করতে পারি। তাহলে এটার প্রথম পয়েন্ট কি হচ্ছে? রিজলভ আইপি অ্যাড্রেস টু ম্যাক অ্যাড্রেস উইদিন আ ল্যান, ঠিক আছে? ম্যাক অ্যাড্রেস সাহায্য নিয়ে আইপি অ্যাড্রেসকে রিজলভ করাই একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের কাজ হচ্ছে এই প্রোটোকলটা। এই প্রোটোকলটা কি করে? এই প্রোটোকলটা বেসিক্যালি এআরপি রিকোয়েস্ট সেন্ড করে, যেটা কিনা বেসিক্যালি প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের কারসপন্ডিং ম্যাক অ্যাড্রেসকে ফাইন্ড আউট করে, এবং ওই ম্যাক অ্যাড্রেসের কারসপন্ডিং কিন্তু একটা অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলের যে এআরপি যে রিপ্লাই, সেই রিপ্লাইটা আমাদের হোস্ট গুলো রিসিভ করে, এবং সেখান থেকে কিন্তু আমরা কি করি, সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই পার্টিকুলার ডিভাইসটা আইপি অ্যাড্রেস কি, ঠিক আছে? এবং সেই যে ইনফরমেশনটা আমরা পেলাম ওটা ফার্দার আমরা কি করি, এআরপি ক্যাচের মধ্যে রেখে দিই
পরবর্তীকালে আমরা আবার ডেটা ট্রান্সমিশনের সময় ওটাকে কাজে লাগাই। তো দেখো তাহলে এখানে প্রথম কথা বুঝতে পারলে যে ম্যাক অ্যাড্রেসকে কাজে লাগিয়ে লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা আইপি অ্যাড্রেসকে ফাইন্ড আউট করি। তার জন্য প্রথমে কি হয়, প্রথমে আমরা একটা এআরপি রিকোয়েস্ট সেন্ড করি যেটা কিনা প্রত্যেকটা নেটওয়ার্কে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেসকে ফাইন্ড আউট করে ফর দ্য গিভেন আইপি অ্যাড্রেস। এবার দেখা গেল যে কোনো একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেস আমাদের কাছে আননোন, তাহলে কি করবে, করসপন্ডিং ওই ম্যাক অ্যাড্রেসের রেসপেক্টে প্রত্যেকটা হোস্টকে রেসপেক্টে আমরা একটা এআরপি রিপ্লাই মেসেজ কিন্তু সেন্ড করি, এবং এআরপি রিপ্লাই মেসেজটা যে পার্টিকুলার ডিভাইস থেকেই অনলি আমাদের কাছে এসে রিসিভ হবে সেইটাই হবে হচ্ছে আননোন আইপি অ্যাড্রেসটা, যেটাকেই কিনা আমরা রিজলভ করতে চেয়েছিলাম। ঠিক আছে, এবং পরবর্তীকালে এই যে ইনফরমেশনটা, এই যে আমাদের যে আইপি অ্যাড্রেস যেটা আমরা খুঁজে পেলাম, রিজলভ করলাম, সেই আইপি অ্যাড্রেসটাকে পরবর্তীকালে আমাকে এআরপি ক্যাশের মধ্যে রেখে দিতে হয়, কারণ ফার্দার যখন আমরা কমিউনিকেশন করব, ফার্দার যখন আমরা আবারও চেষ্টা করব খুঁজবো যে কোন আইপি অ্যাড্রেস থেকে ডেটাটা এসছে, তখন যেন আমাদের সেই ক্ষেত্রে মানে কোনো রকম কোনো সমস্যা না দাঁড়ায়। ঠিক আছে, তো আমরা এখানে একটা ভিডিও দেখবো, চলো, খুব ইন্টারেস্টিং। চলো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে তোমরা কি দেখতে পাচ্ছ যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু আমাদের রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, তাই না? তো আমি তোমাদেরকে ভিডিওটাকে পজ করে করে বলবো প্রত্যেকটা কথা। দেখতে পাচ্ছ প্রথমে আমাদের রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, তার মানেটা কি স্যার? তার মানেটা আমরা এইটা বুঝতে পারছি যে প্রথমে কিন্তু এই যে PC1 আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই PC1 কিন্তু বেসিক্যালি PC3কে, এই যে সুইচ 4, সুইচ 2, সুইচ 3, এই যে সুইচ 3 এর সাথে সুইচ 3 এর সাথে কিন্তু বেসিক্যালি কি হচ্ছে, সুইচ 3 এর সাথে কিন্তু আমার PC3টা কানেক্টেড আছে। এবার হচ্ছে আমার এই PC1 কিন্তু বেসিক্যালি এই PC3 এর সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে, কিন্তু ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাবো যে PC1 কিন্তু PC3কে কিন্তু কমিউনিকেট করতে পারবে না, সেখানে কিন্তু রিকোয়েস্ট টাইম আউট দেখাবে। ঠিক আছে, রিকোয়েস্ট টাইম আউট দেখাবে, বাট ওই PC3 কিন্তু তোমাদের এই সেম লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যেই রয়েছে। ঠিক আছে, চলো, তো যখনই আমাদের ইউজার PC1-এ বসে থাকে, ইউজার সেটা তুমি বা আমি হোক, যখনই সে ইউজিং কমান্ড প্রম্পট থেকে সে কি করছে, সে তোমার পিং করছে ওই পার্টিকুলার আইপি অ্যাড্রেসটাকে, যে ধরো লেটসে আমি কোনো একটা আইপি অ্যাড্রেস বলছি 10.1.1.0 বা 10.1.1.3, PC1 কিন্তু ফার্স্ট কি করছে, ICMP মেসেজ পাঠাচ্ছে। ঠিক আছে, একটা ICMP মেসেজ বা একটা রিকোয়েস্ট জেনারেট করছে, যেটা কিনা এনক্যাপসুলেট ফর্মেট জেনারেট হচ্ছে, এবং সেইটা কি করছে, সেটা কিন্তু ইথারনেট ফ্রেমের মধ্যে দিয়ে বিফোর তোমার সেন্ডিং দ্য অ্যাকচুয়াল প্যাকেট, এটা কিন্তু তোমার কি হচ্ছে, ওভার দ্য নেটওয়ার্ক তোমার ট্রান্সমিট হচ্ছে। ঠিক আছে, এবার কিভাবে এই প্রোটোকলটা এস্টাবলিশ হচ্ছে, কিভাবে ব্যাপারটা ঘটছে সেটা আমরা দেখে নিই। যদি এই ICMP প্যাকেট থেকে ইকো মেসেজ তোমাদের রিসিভ হয়, ঠিক আছে, বা ইকো রেসপন্স যদি রিসিভ হয়, তার মানে বুঝবে যে হ্যাঁ আমরা ডেটাটা প্রপারলি সেন্ড হচ্ছে এবং আমি জেনে গেলাম, তার মানে, তাই না? কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, তাই না? কারণ অ্যাট লেয়ার 4 PC1 নোটস দ্য পিং ওয়ার্কস বাই সেন্ডিং দ্য ICMP ইকো রিকোয়েস্ট। একটা ICMP ইকো রিকোয়েস্ট সেন্ড করছে PC1 এবং সে ওয়েট করছে ICMP ইকো রেসপন্স রিসিভ করার জন্য। বাট দ্য প্রোটোকল অ্যাট লেয়ার 4 কি হচ্ছে, টু বি দ্য ICMP উইথ ইকো রিকোয়েস্ট ফ্ল্যাগ সেট, দেয়ারফর এভরিথিং নিডেড অ্যাট দিস লেয়ার ইজ অ্যাভেলেবেল। যদি এটা হয় যেটা আমি বললাম, সেটা তাহলে কী হবে, সব কিছুই অ্যাভেলেবেল হয়ে যাবে, তার মানে সব ডিভাইসই তোমার কাছে নোন, তাই না? তুমি ইজিলি ডেটা ট্রান্সফার করতে পারবে। কিন্তু PC1 কিন্তু ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসকে এক্স্যাক্টলি ফাইন্ড আউট করতে পারছে না, তো ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা কিন্তু তার পক্ষে জানা সম্ভব হচ্ছে না, তাই জন্য কিন্তু প্রথম ক্ষেত্রে আমরা কোনো রকম ICMP ইকো রেসপন্স রিসিভ করছি না, তাই রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। ঠিক আছে, তাই কিন্তু রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, কিন্তু পরবর্তীকালে তোমরা একটু ভালো করে দেখো, পরবর্তীকালে দেখো রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, কিন্তু পরবর্তীকালে পিং সাকসেসফুল দেখালো। এবার আমরা দেখাচ্ছি, দেখো কি করছি, এবার আমরা পিং করছি, পিং PC1 কিন্তু ফ্রেমটাকে এনক্যাপসুলেট করার চেষ্টা করছে, যেখানে ICMP রিকোয়েস্ট, পরেরটা হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস, তারপর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, তারপর ম্যাক অ্যাড্রেস। কিন্তু ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কিন্তু তার জানে না, সোর্স ম্যাক অ্যাড্রেস তার কাছে জানা, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসও হয়তো তার কাছে জানা,
ফর অ্যান এক্সাম্পল বলছি, আইসিএমপি রিকোয়েস্ট সেন্ড করছে যাতে কিনা সেই আইসিএমপি ইকো রিকোয়েস্টের করসপন্ডিং একটা আইসিএমপি ইকো রেসপন্স রিকোয়েস্ট মানে রেসপন্স যেন সে রিসিভ করতে পারে PC1। তো সেই ক্ষেত্রে তার কাছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কিন্তু জানা নেই, তো সে সবাইকে একটা করে পাঠাচ্ছে। কিন্তু দেখো যারা নয়, যারা কিনা এটা নয়, তারা কি করবে, তারা সিম্পলি কিন্তু এই জিনিসটাকে রিজেক্ট করে দেবে, তাই না? তারা দেখা যাচ্ছে যে এআরপি মানে প্রোটোকলের দ্বারা যে বেসিক্যালি আইসিএমপি তোমার ইকো মেসেজটাকে সেন্ড করা হয়েছিল, সেটা কিন্তু সুইচ 2 থেকে কানেক্টেড বা সুইচ 4 এর সাথে কানেক্টেড ডিভাইসটা কিন্তু রিজেক্ট করে দিল, কারণ তারা সেই ম্যাক অ্যাড্রেস নয় যে ম্যাক অ্যাড্রেসটা বেসিক্যালি আমরা রিজলভ করতে চাইছি। মানে সুইচ 2 এর সাথে কানেক্টেড যে ডিভাইসটা আছে তার ম্যাক অ্যাড্রেস কিন্তু নয়, কারণ সে তো রিকোয়েস্টেড আইপি মানে সে তো 10.1.1.3 নয়, সে হচ্ছে 10.1.1.2। তো সে তো যেহেতু 10.1.1.3 নয়, সে তাই জন্য কী করছে, সেই জন্য সে তোমার যে আইসিএমপি যে ইকো যে মেসেজটা মানে ইকো রিকোয়েস্টে যেটা মেসেজটা যেটা সেন্ড করেছিলে সেইটাকে সে অ্যাকসেপ্টই করছে না, রিজেক্ট করে দিচ্ছে। শুধুমাত্র কী করছে, সুইচ 3 এর সাথে কানেক্টেড যে ডিভাইসটা আছে সেই একমাত্র কিন্তু অ্যাকসেপ্ট করছে, এবং তার করসপন্ডিং দেখবে তোমাদেরকে আমি দেখাবো আইসিএমপি ইকো রেসপন্স মেসেজ সেন্ড করবে, কারণ তার সাথে রিকোয়েস্টেড বা পিং করা আইপি অ্যাড্রেস ম্যাচ করে গেছে। তাহলে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা ম্যাচ করে গেছে, যেটা কিনা আমরা PC1 থেকে তোমার পিং করেছিলাম। তো সেই পার্টিকুলার যেহেতু আমরা ডিভাইসটাকে খুঁজে পেয়েছি সুইচ 3 এর সাথে কানেক্টেড ডিভাইসটা, তাহলে তার করসপন্ডিং ম্যাক অ্যাড্রেসটাই কিন্তু তোমার আইসিএমপি ইকো রেসপন্স মেসেজের সাথে ট্রান্সফার হয়ে ফার্দার ব্যাক করে যাবে PC1 এর কাছে। দেখো তোমরা ভিডিওতে তোমরা দেখতে পাবে পরিষ্কার। দেখো তাহলে আমাদের ডিভাইস 3 কিন্তু পেয়েছে, তাহলে ডিভাইস 3 থেকে একটা এআরপি মেসেজ সেন্ড হলো, সেই মেসেজটা কিন্তু ম্যাক অ্যাড্রেসটাকে নিয়ে আসলো, যেটা কিনা PC1 এর কাছে ডিটেলসটা চলে গেল, এবং সেই ডিটেলসের পরে কিন্তু টোটাল আইসিএমপি যে ফ্রেম যেটা কিনা এনক্যাপসুলেট ফরম্যাটে ছিল সেটা পরিপূর্ণ তৈরি হলো। তো এইভাবে বেসিক্যালি আমাদের কিন্তু এআরপি প্রোটোকলকে ইউজ করে, এবং দেখো এর রেসপেক্টে দেখো আইসিএমপি মেসেজ প্রোভাইড করছে, এবং আইসিএমপি মেসেজটা একটা রিপ্লাইও আমরা পাচ্ছি, এবং তখনই আমাদের কিন্তু পিং সাকসেসফুল হচ্ছে, তার আগে অবধি হচ্ছিল না। তাহলে এইভাবেই কিন্তু আমরা আইপি অ্যাড্রেসকে ইউজ করে ম্যাক অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেসকে ইউজ করে আইপি অ্যাড্রেসকে আমরা রিজলভ করে থাকি উইদিন আ ল্যান্ড নেটওয়ার্ক। তো আশা করছি এই রকমভাবে তোমরা কখনো বুঝতে শেখোনি। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের ডিটেলে দেখানো হচ্ছে, প্রত্যেকটা ফ্রেম কিভাবে ক্রিয়েট হচ্ছে সেটাকে ডিটেলে দেখানো হচ্ছে, এবং তোমাদেরকে বোঝানো হচ্ছে যে এআরপি কীভাবে কাজ করে, এবং তার মাধ্যমে তোমরা কিভাবে একটা লোকাল এরিয়া নেটওয়ার্কে কোনো একটা পার্টিকুলার ডিভাইসকে তুমি সাকসেসফুলি পিং করতে পারো, এবং আফটার পিং তুমি কী করবে, ওই ডিভাইসের সাথে তুমি কমিউনিকেট করতে পারো। যদি পিংই সাকসেসফুল না হয় তার মানে কী হলো, তার সাথে কানেকশানই এস্টাবলিশ হয়নি, তার মানে তার সাথে কোনো রকম কমিউনিকেট করাই সম্ভব নয়, ঠিক আছে? সেটা আননোন তোমার কাছে নেটওয়ার্কের ডিভাইসটা। তো সেইটাকে জানার জন্য আমরা কিন্তু এই মেথডটা ইউজ করি, যেটা কিনা আশা করি এই ভিডিওর দ্বারা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা সামারিতে আসি। তাহলে লিঙ্ক লেয়ার কী করে, এনশিওর করে নোড টু নোড ডেটা ট্রান্সমিশনের জন্য, এবং সেখানে ডিজাইনের পার্সপেক্টিভে আমরা দেখেছি এরর কন্ট্রোল, ফ্রেমিং এবং ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল ইউজ করা হয়, এবং যে কি প্রোটোকল আমরা দেখলাম যেটা কিনা আমাদের ডেটা লিঙ্ক লেয়ারে ইউজ করা, সেটা হচ্ছে ইথারনেট, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক আর হচ্ছে ব্লুটুথ। এই তিনটে হচ্ছে তোমার কি প্রোটোকলস যেটা কিনা আমরা ডেটা লিঙ্ক লেয়ারে ইউজ করি। আর ডেটা লিঙ্ক লেয়ারের ডিজাইনের পার্সপেক্টিভে আমরা যে মেথডগুলো ইউজ করি ফর ডেটা ট্রান্সমিশন, সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রেমিং, আনাদার ওয়ান ইজ এরর কন্ট্রোল, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ম্যাক অ্যাড্রেস, লাস্ট হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। আর লিঙ্ক লেয়ার মানে ডেটা লিঙ্ক লেয়ার বেসিক্যালি এনশিওর করে নোড টু নোড ডেটা ট্রান্সমিশনের জন্য। তো এবং আমাদের ডেটা লিঙ্ক লেয়ার বেসিক্যালি অ্যাড্রেসিংয়ের জন্য ম্যাক এবং এআরপিকে ইনভলভ করে কমিউনিকেশনটাকে আরও এফেক্টিভ বানানোর জন্য। তো এই যে আমার যে এআরপি রিকোয়েস্টে যেটা সেন্ড করা হচ্ছিল সেইটা এবং তার রিপ্লাইটা কেমন আসে দেখো। যখন ইথারনেট ফ্রেমের মধ্যে দিয়ে যায় তখন এটা সোর্স এবং এটা ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে। অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল এআরপি কী করে, সেন্ডার ম্যাক অ্যাড্রেসটাকে প্যাকেটের মধ্যে রাখে, প্যাকেটের মধ্যে একটা সেন্ডার আইপি অ্যাড্রেস দেয়, টার্গেট ম্যাক অ্যাড্রেসটা জানি না, ওটাই আননোন থাকে। তো বাই ডিফল্ট যে বাইটগুলো বা বিট ভ্যালুগুলো তোমার 000 করা হয়, আর টার্গেট যে আইপি অ্যাড্রেসের আমরা ম্যাক অ্যাড্রেসটাকে রিজলভ করতে চাইছি সেই টার্গেট আইপি অ্যাড্রেসটা তোমার এআরপি রিকোয়েস্টে থাকে। আর আফটার রিজলভ আমরা এআরপি রিপ্লাই যেটা পাই সেটা কিন্তু এই রকম ফরম্যাটে পাই।
আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা ডিটেলস তোমরা জানতে পেরেছো এবং কিভাবে ফ্রেম ফরম্যাট হয় সেটাও তোমরা দেখলে। চলো এবার হচ্ছে ডেটালিং লেয়ারে তাহলে আমরা দেখলাম প্রথমে হয় ফ্রেমিং, ঠিক আছে। ডেটালিং লেয়ারের স্ট্রাকচার আমরা বলছি, তা স্ট্রাকচার একটা ডিজাইন পার্সপেক্টিভে আমরা প্রথমে ফ্রেমিং করব ডেটাকে, তারপর সেটাকে এরর কন্ট্রোলের মাধ্যমে পাঠাবো, কারণ এরর কন্ট্রোল বেসিক্যালি চেক করবে আদৌ এরর আছে কি নেই। ফ্লো কন্ট্রোল ডেটা রেটের স্পিডটাকে কন্ট্রোল করবে। ম্যাক অ্যাড্রেস কি করবে, পার্টিকুলার মিডিয়া ম্যাক মানে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বেসিক্যালি এআরপির হেল্প নিয়ে বেসিক্যালি ওই তো আইপি অ্যাড্রেস বা তোমার ম্যাক অ্যাড্রেসকে রিজলভ করবে এবং আমার কি হবে। আর লাস্ট আমরা রিলায়েবিলিটি যে পয়েন্টটা বললাম সেটা কি করবে, সেটা বেসিক্যালি ওই আননেসেসারি প্যাকেট রিট্রান্সমিশনের ওই গল্পটা আর থাকবে না, ঠিক আছে। ওকে, তো এই হলো বেসিক্যালি ব্যাপার। নেক্সট আমরা যাব নেক্সট পেজে। দেখো প্রত্যেকটা জিনিস বলছি তো, প্রত্যেকটা জিনিস ডিটেলে শেখার জন্য এখানে আসতে হবে। তার এবার এআরপি প্রসেস কি, তোমরা এআরপি প্রসেসে যা যা দেখলে সেইটাই এখানে আমি বানিয়েছি। এআরপি প্রসেসের মধ্যে তোমরা দেখেছো কি, প্রথমে আইপি অ্যাড্রেসকে ইনপুট দিতে হবে, তারপর একটা এআরপি রিকোয়েস্ট জেনারেট হবে, সেই রিকোয়েস্টটাকে ব্রডকাস্ট করা হবে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে, এবং ব্রডকাস্ট করার পরে যে পার্টিকুলার ডিভাইস থেকে এআরপি রিপ্লাইটা আসবে সেই পার্টিকুলার ডিভাইসেরই তো ম্যাক অ্যাড্রেসটা আমরা খোঁজার চেষ্টা করছিলাম। তাহলে ম্যাক অ্যাড্রেস আউটপুট সেখান থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে প্রথমে আমাদের টার্গেট আইপি অ্যাড্রেস ইনপুট দিতে হবে এআরপি রিকোয়েস্টের মধ্যে, একটা এআরপি রিকোয়েস্ট জেনারেট হবে এবং সেটাকে ব্রডকাস্ট করে দেওয়া হবে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে, এবং ব্রডকাস্ট করে দেওয়ার পরে যে পার্টিকুলার ডিভাইসটাই ওই আইপি অ্যাড্রেসের সাথে ম্যাচ করছে সেই একমাত্র কিন্তু এআরপি রিপ্লাইটা সেন্ড করবে। PC3 থেকে PC1-এ গেল যেমনভাবে তোমরা দেখতে পারলে ভিডিওতে, তো সেইখান থেকে কিন্তু আমরা রিজলভ করে আনতে পারবো আননোন ম্যাক অ্যাড্রেসটাকে। তো আমরা অ্যাজ এ ম্যাক অ্যাড্রেস আউটপুট পাবো, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট আমরা ম্যাক অ্যাড্রেস আউটপুট পাবো। চলো নেক্সট হচ্ছে আমরা ডেটালিং লেয়ারে যে তিনটে অ্যাড্রেসিংয়ের কথা বলেছিলাম, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট, সেই তিনটের প্র্যাকটিক্যাল সিনারিও তোমরা দেখতে পাচ্ছ যে ডেটা যখন যাচ্ছে, ঠিক আছে, তখন সেটা কি দেখো, এটা হচ্ছে ইউনিকাস্ট, এটা হচ্ছে মাল্টিকাস্ট, এটা হচ্ছে ব্রডকাস্ট। তো এই ছবিটা এঁকে ওই জিনিসগুলো যদি লিখে আসতে পারো 100% ফুল মার্কস পাবে। স্টুডেন্ট এই ভিডিওটাকে যত সম্ভব তোমরা সিএসটি স্টুডেন্টদের কাছে সেন্ড করো, কারণ এখান থেকে কিন্তু তোমাদের 4-4টে মার্কস কিন্তু এক্সামে আসতে চলেছে, এবং আশা করছি এই ভিডিওটার পরে তোমাদের এআরপি অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল নিয়ে আর কোনো কারো ডাউট থাকবে না, কারণ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েতে আমি তোমাদেরকে ডেলিভার করার চেষ্টা করেছি। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো যদি ভালো লাগে। তো থ্যাংক ইউ গাইস। চলো নেক্সট ভিডিওতে আমরা ডেটালিং লেয়ারে আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব, এবং ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও, এবং আমি বারবার বলছি কেন ইজি টু লার্নিং বেস্ট, কারণ আমরা প্রত্যেকে ট্রাই করি সব থেকে বেস্ট ওয়েতে তোমাদেরকে ডেটা প্যাকেটসগুলোকে ডেটাগুলোকে তোমাদেরকে রিপ্রেজেন্ট করা এবং ডেটাগুলোকে তোমাদের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়া, যাতে কিনা তোমাদের কনসেপ্টও ডেভেলপ হয় এবং এক্সামেও তোমরা ভালো মার্কস পেতে পারো ইজি ওয়েতে এক্সপ্লেন করে জিনিসগুলোকে, তাই না। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা বাই বাই, টেক কেয়ার।